সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, ঠিক এই সময় আমরা হাজির হয়েছি হ্যাপেনিং পয়েন্ট নিয়ে নতুন বিষয় এবং নতুন একজন অতিথির সাথে। আমাদের আজকের আগত অতিথি আরিফুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ, কূটনৈতিক প্রতিবেদক। আমাদের সময় আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, আমাদের রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্মেলন, কূটনৈতিক নানা টানাপোড়েন এবং অভ্যন্তরীণ রাজনীতি এই মিলিয়ে চলছে আমাদের বাংলাদেশ। বর্তমান অবস্থা কি এবং বৈশ্বিক কূটনীতি আর ঘরোয়া রাজনীতির এই মেলবন্ধনই আমাদের আজকের আলোচনা। চলে যাচ্ছে আমাদের আগত অতিথির কাছে, জনাব আরিফুজ্জামান মামুন। আশা করি ভালো আছেন। একটি টালমাটাল অবস্থা বলা যেতে পারে রোহিঙ্গা সংকট, পাশাপাশি আমাদের রাজনৈতিক অনেকগুলো ইস্যু আমাদের আসলে জেকে ধরেছে। বর্তমান এই পর্যায়ে আমি যদি বলি রোহিঙ্গা সম্মেলন হয়ে গেল, এই সম্মেলন থেকে আসলে প্রাপ্তি কতটুকু? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এটিএন নিউজের সমস্ত দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন যে কক্সবাজারে একটি অংশীজনদের একটি সম্মেলন হয়ে গেল। আপনি জিজ্ঞেস করছেন এখানে প্রাপ্তি কতটুকু। আমি মনে করি প্রাপ্তিও আছে এবং আমাদের দুঃখও আছে। প্রাপ্তিটা কি, যে আপনি দেখেন বর্তমানে বিশ্বে বিভিন্ন ঘটনা ঘটছে, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েলের যে সমস্যা, মধ্যপ্রাচ্যের সমস্যা, আমেরিকার সাথে রাশিয়ার যে সমস্যা, তো এই অনেকগুলো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এবং আপনি জানেন যে একটা ঘটনা ঘটার পরে পিছনের একটি ঘটনা এতে চলে যায়, আড়ালে চলে যায়। তো রোহিঙ্গা সেই 2017 সাল থেকে একটি ইস্যু, আমাদের বৈশ্বিক ইস্যু আছে, তো এটা আড়ালে চলে যাচ্ছিল। তো সরকার থেকে মনে করছে যে এটাকে আরও সামনে আনা দরকার। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই যে সম্মেলনটা হলো, আমরা প্রাপ্তিটা হচ্ছে আমরা রোহিঙ্গা ইস্যুটাকে আবার সামনে নিয়ে এসেছি, বিশ্বের সামনে আবার নিয়ে আসতে পারছি যে আমাদের এই সমস্যাটা আমাদের জন্য একটা বোঝা এবং এটার একটা সমাধান দরকার। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। আর একটা প্রাপ্তি কি, একটা প্রাপ্তি হচ্ছে মনে করেন যে আপনি জানেন যে যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্প সরকার ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে। সেই জায়গায় থেকে এই যে বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর যে মানবিক, মানে তাদের খাদ্য, বাসস্থান, নিরাপত্তার ক্ষেত্রে যে সহায়তা দরকার, সেটা কিন্তু কমে আসছে, দিন দিন কমে আসছে। মানে অর্থের পরিমাণ, ছাড় দাতাদের যে অর্থ পরিমাণটা অনেক কমে আসছিল। তো সেই জায়গা থেকে এই সম্মেলনের মাধ্যমে আমরা সবাইকে এক জায়গায় করে এটুকু বলতে পেরেছি যে আমাদের সহায়তা দরকার, তোমরা কাটছাট করো না, বরং আরও বাড়িয়ে দাও। তো এটা একটা সবাই প্রতিশ্রুতি দিয়েছে, এটা একটা বড় প্রাপ্তি। আবার আমি যদি বলি যে দুঃখগুলো কি, দুঃখটা হচ্ছে দেখেন এরকম একটি আরেকটা বিষয় হচ্ছে এই যে সম্মেলনটা হলো, এইখান থেকে আমরা যে পয়েন্টগুলো পেয়েছি সেগুলো কিন্তু আগামী 30শে সেপ্টেম্বর আপনি জানেন যে জাতিসংঘ একটি রোহিঙ্গা দিনে একটি জাতীয় বৈশ্বিক একটা সম্মেলন আয়োজন করেছে, সেখানে এইগুলো আলোচনা হবে এবং সেখানে একটা সিদ্ধান্ত আসবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা বিশ্বের সামনে বলতে পেরেছি যে এই সংলাপের মাধ্যমে যে এই যে সমস্যাটা, এটা সমাধান করা দরকার এবং সমাধানটা একমাত্র সমাধান হচ্ছে রোহিঙ্গাদের নিরাপদ এবং টেকসই প্রত্যাবর্তন, মিয়ানমারে রাখাইনে প্রত্যাবর্তন করা। তো এই জায়গা থেকে আর দুঃখটা হচ্ছে দেখেন আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটুকু করছে সেটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। দেখেন যে পশ্চিমা 11টি দেশ একটা বিবৃতি দিয়েছে, আপনি জানেন যখন সংলাপ চলছিল, যে তারা বাংলাদেশের পাশে আছে, বা তারা এই জাতিসংঘ একটা বিবৃতিতে বলেছে যে এটা বাংলাদেশের জন্য আসলেই বোঝা হয়ে যাচ্ছে, এটা চরম একটা ঝুঁকিতে আছে সেখানে। কিন্তু আমাদেরকে বলছে যে তোমরা তাদেরকে শেল্টার দাও। ঠিক একইভাবে আপনি কি কখনো দেখেছেন যে মিয়ানমারকে কোনো সংস্থা বা কোনো দেশ, শক্তিশালী দেশগুলো এরকম মানে শক্তভাবে বলেছে যে এরকম যে তোমরা এই রোহিঙ্গাদের কেন নিচ্ছ না, এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করো? আপনি কিন্তু ওইভাবে দেখবেন না। কেন? কারণ এই বই শক্তিগুলোর, বড় বড় যে শক্তিশালী দেশগুলো আসে, তাদের একটা ইন্টারেস্ট আছে, তাদের ভূ রাজনৈতিক স্বার্থ আছে। কারণ এক একজনের এক এক রকম মানে সেখানে ইন্টারেস্ট আছে। বন্দর আছে সেখানের ভূমি, বিভিন্ন প্রকল্প, চায়নার বিভিন্ন প্রকল্প চলছে, ইন্ডিয়ারও ভূ রাজনীতি, সীমান্ত সংলগ্ন নিরাপত্তা সংক্রান্ত ইস্যু আছে, যুক্তরাষ্ট্রের আছে, জাতিসংঘের আছে, বিভিন্ন দেশের। যার কারণে তারা কিন্তু এই মিয়ানমার জান্তা সরকারকে খুব বেশি কঠিনভাবে কিছু বলে না। এটা হচ্ছে সবচেয়ে বড় তো তারপরেও একটা বিষয় হচ্ছে যে এই সম্মেলনের মাধ্যমে আমরা একটা কাজ করতে পেরেছি, যে এইটাকে আমরা জিয়ে রাখা,
মানে এটা যে বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে এবং এটা যে একটা সমাধান জরুরি, বাংলাদেশের পক্ষে এটা আর বহন করা সম্ভব না। এটাই হচ্ছে আমাদের মানে অনেকদিন পর একটা সম্মেলনের মাধ্যমে স্পটলাইটটা আসলে ফেলা, যে বিরাট সমস্যা সমাধান দরকার, বিশ্বের সামনে আবার নিয়ে আসা যে এটা একটা ইস্যু আছে যেটা খুবই শুধু আমার বাংলাদেশের জন্য না, এটা কিন্তু দেখেন আঞ্চলিক নিরাপত্তা বা বৈশ্বিক নিরাপত্তার জন্যই। আপনি মনে করেন যদি এই বিশাল একটা রোহিঙ্গা যে জনগোষ্ঠী ওখানে অবস্থান করছে, তাদের ভিতর থেকে যদি জঙ্গি সংগঠনগুলো যদি কোনো রিক্রুটমেন্ট করে, আপনার কিন্তু তাদেরকে বাধা দেওয়ার বা এটাকে মোকাবেলা করার খুব বেশি মেকানিজম ওখানে নাই। কারণ একটা বিশাল একটা এর মধ্যে প্রায় 13.5 লাখ রোহিঙ্গা, তো এটা কিন্তু এক ধরনের নিরাপত্তার জন্য একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এবং একটি বিষয়, জন্মহার একদম উচ্চ জন্মহার তাদের, যেমন হচ্ছে যেসব গোষ্ঠী হয়তো বা তারা নিজের অস্তিত্বের সংকটে থাকে, তারাও ওইখান থেকে তাদের নিজেদের জায়গা থেকে আসলে জন্মহারের দিকে একদম ফোকাস করে না বা বিষয়টি পরিলক্ষিত হয়। তো আমি একটি বিষয় জানতে চাচ্ছিলাম, বাংলাদেশের যে কূটনৈতিকভাবে বিভিন্ন দেশের সাথে যে লিয়াজোতে একটি অগ্রগতির কথা হচ্ছে বা সামথিং, আসলে এখান থেকে আবার দেখা যাচ্ছে যে আপনি যে বলছিলেন তাদের যে মাথাপিছু যে খরচটা, সেখানেও আসলে বলা যায় যে প্রয়োজন স্পটলাইটটা দেখানো হচ্ছে যে আরও তাদের দরকার $12.5 মতো পার হেড খরচ, কিন্তু সেটা কমে এসেছে। কিন্তু বাস্তবের সুফল কি আসলে পাচ্ছে কিনা বাংলাদেশ, বা লিয়াজু কতদূর এগিয়েছে কূটনৈতিকভাবে বাংলাদেশে? কূটনৈতিকভাবে বাংলাদেশ তার অবস্থান থেকে চেষ্টা করছে, কিন্তু দেখেন আপনি যে কাটছাটের কথা বললেন, এটা তো চলছে এবং এটা কিন্তু আরও কমিয়ে দেওয়া হয়েছিল, পরে বিভিন্ন এভাবে তারা একটু বাড়িয়েছে যে মানবিক সহায়তায়। আপনি যেটা বলছিলেন জন্মহার, আপনি কল্পনা করতে পারেন এই রোহিঙ্গা ক্যাম্পে প্রতি বছর 32,000 নতুন শিশু জন্ম নেয় এবং বিশাল একটা বন অঞ্চল, উখিয়া টেকনাপে বিশাল একটা বন অঞ্চল কেটে তাদেরকে ওখানে আমরা থাকতে দিয়েছি। তো যার কারণে কি হয়েছে, আপনি পরিবেশগত বিরাট একটা বিপর্যয় হয়েছে এবং এটার আর্থিক ক্ষতি প্রায় 1500 কোটি টাকার মতো। তো এই একটা বিশাল একটা ক্ষতি। এবং আপনি জানেন যে ওই অঞ্চলে একটা পর্যটন, কক্সবাজার একটি পর্যটন এরিয়া, তো ওই এরিয়ার যে হাতির একটা অভয়ারণ্য ছিল, আপনি জানেন একটা করিডোর ছিল, সেই করিডোরটাও কিন্তু এখন আর নাই, কারণ হাতি আর এখন আর দেখা যাচ্ছে না ওইভাবে, বা মানে মানুষ হাতি লোকালয়ে চলে এসছে, কারণ হচ্ছে তার বন নাই, তার পরিবেশ। আসলে সর্বোপরি আসলে আমাদের দেশের জন্য অনেকটাই ক্ষতি আপনার কথা মাধ্যমে উঠে আসছে। এই বিষয়গুলো আমরা আরো আলোচনা করবো একটি বিরতির পর, সময় একটি বিরতির। দর্শক, আপনারা দেখছেন কাজী এন্ড কাজী টিপ প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট, সময় একটি বিরতির, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে আসলাম কাজী এন্ড কাজী টিপ প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমরা আসলে কূটনৈতিক অর্জন, রাজনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলছিলাম। বর্তমানে আমি যেটু জুলাই সনদ নিয়ে কথা বলতে চাই। আমরা দেখলাম জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক অনেক কথাবার্তা চলছে। কোনো দল বলছে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উন্নয়ন এবং সংস্কারের ধারাবাহিকতায় যে জুলাই সনদের একটি খসড়া আসলে প্রকাশিত হয়েছে, আসলে কি বলবেন, বাস্তবিক অর্থে কেমন দেখছেন পরিস্থিতি? না, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে এবং পরবর্তী সময়ে এই যে বিগত হাসিনা সরকারকে পতনের জন্য আমাদের ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা কমন একটা ঐক্য তৈরি হয়েছিল যে সবাই হাসিনার পতন চাচ্ছিল এবং একটা মানে বিরল একটা ঐক্য। এটা কিন্তু মানে মানে বাম দলগুলো, তারপরে হচ্ছে ইসলামী দলগুলো, ডানপন্থী দলগুলো, সব দলগুলোর ভিতরে একটা কমন একটা ঐক্য তৈরি হয়েছিল। কিন্তু এই যে জুলাই সনদ সংস্কারকে কেন্দ্র করে আমরা দেখছি যে সেই একটা ঐক্যে একটা বিভেদ বা একটা ফাটল আমরা পরিলক্ষিত করছি। এবং আপনারা জানেন যে এই জুলাই সনদ করার জন্য, চূড়ান্ত করার জন্য একটা কমিশন, ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন ধরে আমরা কাজ করেছেন এবং তারা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। সেই জায়গাটাও আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলামী এবং এনসিপি একটি বড় ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে। এবং আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকেও বেশ কিছু বিষয়ে, যেমন এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনের আগেই এই যে সংস্কার এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে, এবং জামাত ইসলামীর পক্ষ থেকেও বিভিন্ন দাবি ওখানে তোলা হয়েছে। তো এই
সব মিলে জুলাই সনদটা এখন বাস্তবায়ন বা কিভাবে বাস্তবায়ন হবে বিষয়টা এই প্রক্রিয়াটা আটকে আছে। বিএনপি চাচ্ছে যে জুলাই সনদটা একটা অঙ্গীকারনামা হোক, যেটি পরবর্তী সরকার বা যেই আসুক সেই হচ্ছে এটা বাস্তবায়ন করবে, ধাপে ধাপে বাস্তবায়ন করবে। কিন্তু অন্যান্য দলগুলো হচ্ছে যে কিছু মৌলিক বিষয় যে নির্বাচনের আগেই এগুলো সমাধান করতে হবে। তো এই জায়গাটা দাঁড়িয়ে যে তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে মতভেদ বা দূরত্ব তৈরি হয়েছে, সেইটা মূল বিষয়টা দাঁড়িয়েছে যে এটা চাচ্ছে এনসিপি বা অন্যান্য কয়েকটি দল চাচ্ছে এটার একটা আইনগত ভিত্তি। কিন্তু বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য কিছু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জুলাই সনদটাকে সংবিধানের উপরে বা সংবিধানের উপরে স্থান দেওয়া যাবে না, এটা একটা অঙ্গীকারনামা হতে পারে, কারণ আমাদের মূল ভিত্তি হতে হবে মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা 1971। তো এটা হচ্ছে মূল বিষয়। সেই ক্ষেত্রে যদি জুলাই সনদ বাস্তবায়নে আমরা কোন বিষয়টিকে বড় বাধা, রাজনৈতিক, প্রশাসনিক, নাকি কি বলবেন অর্থনৈতিক একটি বিষয় বড় বাধা, কোন দিকটার? না, রাজনৈতিক বাধা না, রাজনৈতিক সদিচ্ছার দরকার। মানে আপনি যদি মতানৈক্য দরকার, একদম মতৈক্য দরকার, সবার ভিতরে একটা মতৈক্য দরকার। কারণ হচ্ছে দেখেন যে সংস্কারের যে প্রস্তাবগুলো উঠে এসছে সেগুলো বাস্তবায়ন কিন্তু একদিনে সম্ভব না, রাতারাতি সম্ভব না, 2-4 মাসের মধ্যে সম্ভব না। তাহলে কিন্তু পরবর্তী যে সরকার আসবে তাদের উপরেও এই সংস্কার বাস্তবায়নটা কিন্তু নির্ভর করবে। আপনি দেখেন যে মানে একটা মতৈক্য আসতে পারে রাজনৈতিক দলগুলো যে কোন সংস্কারগুলো আগামী 6 মাসের মধ্যে সমাধান করা সম্ভব, কোনগুলো আগামী 3 বছরের মধ্যে ছোট ছোট করে আগানো, ছোট ছোট মানে ধাপে ধাপে একটা রোডম্যাপ করা দরকার। যে থাকলে মনে হয় ভালো হয় যে এইগুলো আমরা এই 6 মাসের মধ্যে এই সংস্কারগুলো বাস্তবায়ন। আমরা পিআর নিয়ে একটু কথা বলবো, বাংলাদেশের নির্বাচন নিয়ে। একটি সবাই দাবি করছে, এক পক্ষ বেশিরভাগ দাবি করছে যে পিআর নির্বাচন, আসলে আমি যদি জানতে চাই সাধারণ একজন জনগণ হিসেবে বাংলাদেশের এই পিআর নির্বাচনটা কি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর নির্বাচনটা কতটা যৌক্তিক? আপনি বললেন যে পিআর নির্বাচনটা কি, আসলে আপনি যদি কোনো সিস্টেমটাকে আপনি ইন্ট্রোডিউস করতে চান তো তার একটা প্রস্তুতি দরকার একদম। তো বাংলাদেশে কি এখন সেই প্রস্তুতি আছে? মানে আপনি কি মনে করেন যে মানুষকে, তো মনে করেন আপনি একটা চ্যানেল করলেন, এই চ্যানেলটা যখন আপনি মানে প্রোডাকশনে যাবেন বা অন এয়ারে যাবেন তার আগে কিন্তু আমরা দেখি যে পরীক্ষামূলক সম্প্রচার করেন, 2 মাস 3 মাস ধরে পরীক্ষামূলক সম্প্রচার চলে। এরপরে গিয়ে আপনার দেখেন, কেন দেখেন যে ওই আপনার যে পরীক্ষামূলক সম্প্রচারের মাধ্যমে যে এটার ভিতরে কোনো ত্রুটি আছে কিনা বা কোনো সেগুলো সমাধান করার জন্যই। পিআর পদ্ধতিটা হচ্ছে সংখ্যানুপাতিক একটা হারে আপনার আসন বন্টন করা। সেটা হচ্ছে মনে করেন যে পুরো বাংলাদেশে একটি সিস্টেমে ভোট হবে, একটা মার্কায় ভোট হবে, যে যত শতাংশ ভোট পাবে সেটার ভিত্তিতে আপনার আসন সংখ্যা নির্ধারিত হবে। অর্থাৎ আপনি ভোটে 10% ভোট পেলেন, টোটাল আপনার বাংলাদেশে আপনার দল 10% ভোট পেল, তাহলে আপনার আসন সংখ্যা হবে 300 যদি আমরা ধরি তাহলে 30টা। ঠিক তেমনিভাবে যদি 40% কোনো দল ভোট পায় তাহলে তার হবে 120টা। তো আমরা মানে আমাদের যে সংসদীয় শাসন ব্যবস্থা আমরা যে দেখেছি যে সাধারণত 40-42% ভোট যারা পায় তারা সংখ্যাগরিষ্ঠ হিসাবে সবচেয়ে বেশি আসন পেয়ে সরকার গঠন করে। তো এক্ষেত্রে হবে কি, আপনি সবচেয়ে বেশি শতাংশ ভোট পেয়েও আপনি কিন্তু সরকার গঠন করার মতো আসন পাবেন না। তো এটা একটা বিরাট একটা সমস্যা সৃষ্টি হবে। কারণ হচ্ছে মনে করেন আপনি যদি এককভাবে ক্ষমতায় না যেতে পারেন তাহলে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে আপনার সম্ভাবনা আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। মনে করেন সকালে একজন বলল যে না আমি তোমার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলাম, বিকেলে আর একজনকে সমর্থন দিল। তো এটা একটা খুবই একটা জটিল বিষয় হয়ে দাঁড়াবে। তো আপনি যে পিআরের কথা বলছেন যে পিআর হচ্ছে ইসলামী দলগুলোর ভিতর থেকে সবচেয়ে বেশি উঠে এসেছে, বিশেষ করে জামাত ইসলামী আন্দোলনের পক্ষ থেকে। কিন্তু একই ধারে আমরা দেখতে পাচ্ছি কিন্তু জামাত মুখে যতই পিআরের কথা বলুক তারা কিন্তু ভিতরে ভিতরে নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুতি গ্রহণ করেছে। আপনি দেখবেন পুরো সারা বাংলাদেশের প্রায় 300 আসনেই তারা বহু আগে থেকেই তাদের একক প্রার্থী ঘোষণা করে প্রচারণা তারা হুট করেই চাপিয়ে দেওয়া যাবে না, একটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। তারপর হয়তো আপনি পিআর পদ্ধতি যদি চালু করতে চান তার জন্য প্রস্তুতি দরকার, মানুষের কে বোঝানোর দরকার যে এটা আসলে কি, মানে কারণ মানুষ বোঝে না। যেমন আপনি বুঝলেও সাধারণ মানুষ যারা মানুষ তারা বোঝে না। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনার জন্য। আমরা আসলে সময় পেলে আরো আলোচনা করতে আপনার সাথে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন কাজি এন্ড কাজিটি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আজকে এই ছিল আলোচনায়, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।